শত দলে ফুটে ওঠে, এক একটি পাপড়ি শত পাপড়িতে ফুটে ওঠে বলে কন্দমূলকে আমরা শত দল বলি। 100 কি 100 কম বেশি না, কিন্তু শত দল। এমনি ছাত্র যারা শ্রেণীকক্ষে বসবে, আপনাদের শ্রেণীকক্ষে নিশ্চয়ই বসে, আমরা যারা কথা বলি শিক্ষক, এখানে সবাই সামনে শিক্ষক, আজকে তারা ছাত্রদের রেখে এখানে প্রশিক্ষণের জন্য এসেছেন। আমিও এই সঙ্গে বিনিময় করব, কারণ শিক্ষা একমুখী ব্যাপার নয়, ইট ইজ এ টু ওয়ে প্রসেস। নিশ্চয়ই প্রশিক্ষণে কথাগুলো এখানে বলা হয়েছে। এটা শুধু একদিক থেকে যায় না, অপর দিক থেকেও আসে। দিবে আর নিবে, মিলাবে মিলিয়ে, এই দেয়া নেয়ার যে ব্যাপারটি, এই অসাধারণ একটি মৃণালে, একটি ডাটায় শত দলে আমরা যুক্ত হয়ে যাই। এখান থেকে যাবে, ওখান থেকে আসবে, এই দেয়া নেয়ার ব্যাপারটি আমাদেরকে আপন করে রাখে। আর আজকে আমি এই জন্য মনে করি যে আমার একটা সুদিন। আমি শিক্ষকতা শুরু করেছি 53 বছর চলছে ধারাবাহিক। এই সুবাদে আমি আমার নিজের পরিচয় একটু দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আমার বাড়ি সাতক্ষীরা শহরের খুব সংলগ্ন একটি গ্রাম। আমি সাতক্ষীরা শহরে প্রাইমারি স্কুলে পড়েছি, শহরে পিএন হাই স্কুলে পড়েছি। সাতক্ষীরা কলেজ তখন পিএন হাই স্কুলের উপরের তলায় ছিল, নন গভর্নমেন্ট। ওখানে পড়ে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1967 সালে বাংলা সম্মান শ্রেণীতে ভর্তি হই, এবং তারপরে 1972 সাল পর্যন্ত, 71 এমএ হওয়ার কথা ছিল, 72 পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে। একটা ক্রান্তিকাল, একটা দেশ ভাঙনের মুখে যে পরিবেশ তৈরি হয়। 69-এর মুভমেন্টে আমরা রাস্তায় ছিলাম দিনের পর দিন, মাসের পর মাস। এখন যারা আসাদের নাম জানে, আসাদ আমার একেবারেই সামনে গুলি খেয়ে পড়েছিল। আসাদ গেট হয়েছে, অবশ্য আসাদ গেটে না, তার মৃত্যু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির কাছে। আসাদ গেটটা, ওই নাম হয়েছে আয়ুব গেট ছিল এক সময়, ওই নামটা পাল্টে আসাদ গেট করা হয়েছিল। কিন্তু তাকে গুলি করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির যে প্লেগ্রাউন্ডটা আছে কার্যনালয়ের কাছে, ওইখানে তাকে গুলি করে মারা হয়েছিল। তারপরে তার ডেড বডি নিয়ে আমরা সমস্ত ঢাকায়, ওই সেকেন্ড ক্যাপিটাল পর্যন্ত, শেরেবাংলা নগর, খালি পায়ে ঢাকার সমস্ত দোকানদাররা দোকান বন্ধ করে, কেউ ডাকতে হয়নি কাউ, সেইভাবে আমরা খালি পায়ে সেই তার লাশ বহন করে এই পর্যন্ত গেছি, আবার ফিরে এসেছি। সেই ফিরে এসে তারপরে শহীদ মিনারে তার লাশ রাখা হয়েছিল। এটা চোখের সামনে দেখা। এইভাবে 71, 69-এ আরও 2-3 মূর্তির, আরও 2-3 জনের মৃত্যু আমরা খুব কাছ থেকে দেখেছি। তারপরে 70-এর নির্বাচন, সেই নির্বাচনের সব ইতিহাসে আমরা যাব না, সেই ফলাফল তো কাজে লাগল না। 71-এ 2রা মার্চে আমরা পতাকা তুললাম ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিংয়ের সামনে, বাংলাদেশের স্বাধীনতার পতাকা, বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আমরা তুলেছি। আমরা নিচে দাঁড়িয়ে বটতলায়, আর আর্টস বিল্ডিংয়ে ওঠার ওই যে দোকানপটটা, ওই ছাদে এই আসল আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, এরা ওই পতাকাটা তুলছে। আমরা এখানে 2রা মার্চ 1971। 3রা মার্চে বর্তমানে বক্তৃতা ছিল তৎকালীন জননেতা, যাকে আমরা 69-এ আন্দোলনে জেল থেকে বের করে নিয়ে এসেছি আগরতলা মামলার সামনে। সেখানে স্বাধীনতা ঘোষণার কথা, সে অনেক চিত্র, সেগুলি ভর্তি হলে আমাদের কোন জায়গায় যাওয়া যাবে না। ওই আলমজি থেকে হাজার হাজার মানুষ বড় বড় লম্বা লম্বা লাঠি রং করে নিয়ে এসেছে। ওদিকে এই আলমজি তো এই টঙ্গি থেকে ওরকমভাবে এসছে, আর সমস্ত ঢাকার লোক চলে গেছে। আজকে স্বাধীনতার ঘোষণা হলো, ঘোষণা হয়নি। তিনি বললেন, আমার কথা আমি 7ই মার্চ বলব। আবার 7ই মার্চে সেখানে যে কথা হলো, আমি যদি হুকুম দিবার নাও পারি, প্রস্তুত থাকো, এরকম একটা ব্যর্থবোধক পরিবেশ তৈরি হয়েছিল। তো আমাদের ওই দিনের সপ্তম পত্র পরীক্ষা ছিল, ওইটা হয়নি। আর সব কিছু বন্ধের ঘোষণায় আমি সাতক্ষীরা চলে এসেছিলাম। সাতক্ষীরায় এসে মনে করলাম সপ্তাহখানেক ঘুরতে, আর গেলাম 9 মাস পরে দেশ স্বাধীন করে। যে দেখলাম
যে আমাদের যে 6 পেপার পরীক্ষা হয়েছিল সেই 6 পেপারের ভিত্তিতে আমাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। আমাদের সলিমুল্লাহ হলে আমি ছিলাম, আমাদের রুম করতে গেছে। আর আর্মির গুলিতে জগন্নাথ হল থেকে ফেরার পথে তখন ইকবাল হল, এখন নাম হলো সার্জেন্ট জহুরুল হক। ওই পথে যখন ট্যাঙ্কগুলো যায় আমরা তখন কেমন নাই, আমরা চলে গেছি যার সেই বাড়িতে বন্ধু, আমার 2-1 বন্ধু ছিল, তাদের কাছে শুনেছি। ট্যাঙ্কগুলো যখন যাচ্ছে আমার এক বন্ধু এখানে বাংলাদেশ ব্যাংকের জিএম হলে এসেছিল, খন্দকার নামটা এই মতো মনে করতে আমাদের নাম বলা একটা বয়সের কারণে হচ্ছে। তো যাই হোক, সে আমাকে বলছিল ও মারা গেছে এখানে ওই বাংলাদেশ ব্যাংকে যখন চাকরি করে তখন। তো কি জানো বোধা শামসুল হুদা, খন্দকার শামসুল হুদা, ও বলেছে যে আমি চিৎকার করে উঠছিলাম, এই চিৎকার শুনে ট্যাঙ্কগুলা ইকবাল আউলের দিকে না যে সলিমুল্লাহ আউলের আক্রমণ করার কথা। তো সেই গুলির সেই কাঁচ ভাঙা দরজা জানলা আমি দেশ স্বাধীন হওয়ার পরে যেয়ে দেখেছি। তারপরে ওটা সংক্ষেপ করার জন্য বলি, আমি 71-এ একটি বাহিনীতেও ছিলাম। তারপরে সেখান থেকে যে আমরা আর 1 বছর আমাদের ঢাকা ইউনিভার্সিটি থাকতে হলো, অর্থাৎ একটি দেশ ভাঙার যে আবহ সেটি আমরা দেখেছি এবং ভাঙনটাও আমরা দেখেছি। নতুন গঠিত দেশে 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তারপরে 1973 সালে আমি আমার হলের প্রভোস্ট পাঠিয়ে দিলেন আমাকে তার নিজের এলাকায় লোহাগড়া, নড়াইল। কেউ কি আছে অধিকার? কোথায় বাড়ি? নড়াইলে। আচ্ছা, নড়াইল থেকে লোহাগড়া বেশ দূর না। আর তখন তো ব্রিজ ছিল না, আমরা পার হয়ে ওপারে যে চিত্রা নদী পার হয়ে সুন্দর পানি, তারপরে ওদিকে নবগঙ্গা, ওই নদী পার হয়ে লোহাগড়ায় 1 বছর 1 মাস ওখানে চাকরি করে এরপরে আমি অনার্স পড়ানোর জন্য সিরাজগঞ্জ কলেজে চলে গেলাম। আর কত দূর, আমার বাড়ি সাতক্ষীরা। তো অনার্স পড়ানোর একটা নেশ আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যে শিক্ষকদেরকে পেয়েছি তাদের পরিচয় দিতে গেলে 1-1 জনের জন্য এটা 1 ঘন্টার বেশি সময়। আমি সংক্ষেপে নাম বলছি, মনির চৌধুরীর নাম সবাই প্রফেসর আব্দুল হাই, ডক্টর আহমদ শরীফ, ডক্টর ইকরামুল হক, ডক্টর নীলিমা ইব্রাহিম, মোফাজ্জল আহমেদ চৌধুরী, আনোয়ার পাশা, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান, শিক্ষকদেরকে আমরা বাংলা বিভাগে পেয়েছি। আমাদের সৌভাগ্য, এত বড় বড় মানুষকে আমরা খুব কাছে থেকে পেয়েছিলাম। তো ওই শিক্ষকতার নেশা আমার সবসময় ছিল। তো সেই জন্যে পরবর্তীকালে আমি অনার্স পড়ানোর জন্য অনেক দূরে, কোথায় সিরাজগঞ্জ, সেখানে চলে গেলাম। আর এটা সবাই যেহেতু শিক্ষক বলতে সমস্যা নেই, আর তোমার তো সমস্যা হবেই না, 10 মানুষ। ওইখানে প্রমত্ত যমুনার পাশে কদমতলে বাঁশি বাজালাম। কে বাজিয়েছিল বাঁশি? নায়িকা কি বাঁশি বাজবে? কি নাম? আমরা যে কাহিনীর কথা বলছি, কদমতলে বাঁশি বাজানো যমুনার পাশে, এটা হিন্দু শাস্ত্রে, বৈষ্ণব শাস্ত্রে বলে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর আমি আমার নাম তো বলেই ফেললাম, সেইখানে বাঁশি বাজালাম। তারপরের কথা নিশ্চয়ই বলা যাচ্ছে। তো সেই থেকে সিরাজগঞ্জ আর সাতক্ষীরা এই 2 শহরের মাঝামাঝি আমাদের যাতায়াত। এখন অবশ্য সেটিও হয়ে গেছে প্রায় 49 বছর। তো এখন আর খুব বেশি যাতায়াত হয় না, আর ট্রেন লাইনও এখন অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি গভর্নমেন্ট কলেজে পরীক্ষা দিয়ে আমি ভালো একটা অবস্থায় গেলাম। 700 ক্যান্ডিডেটের মধ্যে আমি 1 নম্বরে ছিলাম। তো সেখানে আমাকে বলা হলো আপনি কোথায় যেতেছেন? পাবলিক সার্ভিস কমিশন। তো আমি দেখলাম আমার সাতক্ষীরা আর সিরাজগঞ্জের মধ্যে মাঝখানে হচ্ছে কুষ্টিয়া। তো কুষ্টিয়া খালি আছে আর বিএম কলেজ বরিশাল খালি। তো আমি কুষ্টিয়াতে থাকলাম। তারপর সেই কুষ্টিয়া থেকেই শেষ পর্যন্ত আমাকে একসময় যেতে হয়েছিল পটুয়াখালী থেকে আমি চলে আসলাম বিএল কলেজ থেকে প্রমোশনে একবার গেলাম বাগেরহাট, 1 বছর 1 মাস মোটরসাইকেলে। আবার ফিরে আসলাম বিএল কলেজের মধ্যে বাস করতাম 27 বছর। তারপরে আবার একটা প্রমোশনে গেলাম কলেজ যশোর, ট্রেনে করে যাতায়াত করলাম 1 বছর। আবার ফিরে আসলাম বিএল কলেজে। এরপরে আমাকে প্রমোশনে
প্রিন্সিপাল করে তালা কলেজ সাতক্ষীরা, সেখানে আমাকে পাঠানো হয়েছে। আমাদের খুব কাছের মানুষ দার্শনিক সাইফুল জানে, আমার ছাত্র ছিল, সে বলা যায় ওর কাছ থেকে আমি নিই। তো সেখানে আমাকে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল। আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করলাম। দেখা করে বললাম যে প্লিজ কিপ ইন দ্য ক্লাসরুম, আই ফিল ওয়েল, I am no man of administration. This is no ambition of me. আমি আগে করেই ক্লাসে থাকতে চাইছি, আমাকে ক্লাসে রাখা। I have got only 1.5 years to waste, and this is the last desire of a dying man. Please keep me in the classroom. তো সেক্রেটারি সাহেব অবাক হয়ে গেলেন, প্রিন্সিপাল তুমি সব পাগল হয়ে যায়, আর আমি প্রিন্সিপালকে ছেড়ে দিচ্ছি। তো উনি আমার সঙ্গে কথাবার্তা বলে আমাকে, তারপর থেকে বিএড কলেজে আমি অবসরে গেছি 19 বছর আগে। এখনো পর্যন্ত আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে ক্লাস নেই, আগামীকালই আছে ক্লাস। এর আগে আমি আরও বিভিন্ন জায়গায় আমাকে এরকম যেমন ট্রেনিংয়ের জন্য আমাকে এই খুলনা এলাকায় এই যে পাশে HSTDA-তে আসা যাওয়া করতাম। তারপরে ডে নাইট কলেজ, দুর্গাবেশন কলেজ অনেকে ছিলেন, ওখানে গভর্নিং বডিতে ছিলাম, ক্লাস নিতে হতো। রায়ের মহল কলেজে ক্লাস নিতে হতো, আমি গভর্নিং বডিতে ছিলাম। আমার ছাত্র ছিল ডিভিশনাল কমিশনার অনেক আগে, সিরাজগঞ্জের ছাত্র আমার কবির আশা বলো। তারপরে ডিসি ছিল এটিএম মহিউদ্দিন, বাড়ি গোপালগঞ্জের দিকে। তো এরা ছিল বলে বিভিন্ন স্কুল কলেজে আমাকে তাদের গভর্নিং বডিতে রাখতো, যাতে আমি বলে দিলে তাদের হয়েছে, অনেকের জন্য অনেক কাজ হয়েছে। তো এই হচ্ছে আমার সংক্ষেপ কথা। আমি এখন দৌলতপুরে বাস করি, আর বাড়িঘর করার মতো মানুষ আমি না। আর পরেও একটা বাড়ি শুরু করেছি বৃদ্ধ বয়সে। ওই যে একটা গান আছে না, ও কোকিলা সদাই তোরে, সবারই তো ঘর আছে, তোর কেন নাই রে, কেমন কোকিলের তো ঘর নাই। তো আমরা এই যারা সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত, ভাষা বাড়ি করার জন্য যে জাগতিক বাস্তব অভিজ্ঞতা আগ্রহ লাগে, এটা আমার আগে করা কম। 8 ভাইয়ের মধ্যে আমি বড়, আমার ছাড়া আর 7 ভাইয়ের বাড়ি আছে। ঢাকাতে 3 ভাই, সাতক্ষীরায় 3 ভাই, গ্রামের বাড়ির কাছে সেখানে 2 ভাই, আমি শুধু খুলনায় একা থাকি। বাড়ি ঘর এখনো হয়নি, তো ইদানিং কি মনে করে এটা শুরু করেছি। এবং এটা মোটামুটিভাবে এই যে ভোজগন্ডি যে পার্ক আছে, এই পার্কের ঠিক পাশেই রাস্তায় আমি এটা 3 তলা মোটামুটি কমপ্লিশনের পথে। এই হচ্ছে আমার দিকটার পরিচয়। আমি এই জন্যই বললাম, প্রথমে একটা অন্তরের যোগাযোগ স্থাপন দরকার। যেহেতু এখানে আমার সামনে সবাই শিক্ষক, আপনারা কি মাদ্রাসায় শিক্ষক হতে পারেন, কিন্তু মাদ্রাসায় তো বাংলা সাহিত্য পড়ান, তাই তো, বাংলা ভাষা ও সাহিত্য পড়ান। তো সেই জন্যে আমি একটু যোগাযোগ করতে চাচ্ছি, আমাদের সবাই আমরা এক হয়ে যেতে চাচ্ছি, আমরা সবাই শিক্ষক। এবং একটি বইয়ের কথা আপনাদের আমি বলি, যদি সম্ভব হয় এই বইটা আপনারা জোগাড় করে পড়বেন। খলিল জিবরানের নাম শুনেছেন? খলিল জিবরান লেবাননের নোবেল প্রাইজ প্রাপ্ত কবি, সাহিত্যিক। ওর নাম হচ্ছে কাহালিল জিবরান। আমরা খলিল জিবরান মনে করি, অনেকে মনে করি মুসলমান, উনি আসলে খ্রিস্টান। ওর নাম হচ্ছে কাহালিল জিবরান। তার একটি বই আছে দ্য প্রফেট। দ্য প্রফেট এর বাংলা অনুবাদ করেছেন কবির চৌধুরী, শঙ্খ ঘোষ, আমাদের ঢাকার একজন ইকোনমিক্সের টিচার, ঢাকা কলেজে, পরে বিএম কলেজের ছিলেন তিনি, এবং আরও অনেকে এটা অনুবাদ করেছেন। এটা বিশ্ববিখ্যাত বই, দি প্রফেট। অর্থটা তো নিশ্চয়ই বোঝা গেছে, দি প্রফেট মানে প্রেরিত পুরুষ। কেউ আমরা নবী বলি, প্রেরিত পুরুষ। আমি ছোট্ট করে ঘটনাটা বলছি যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এবং শিক্ষকের দায়িত্ব বোঝানোর জন্য। এই প্রফেটকে 12 বছরের জন্য সৃষ্টিকর্তা একটি নির্দিষ্ট ভূখণ্ডে পাঠিয়েছেন, যে ওই ভূখণ্ডে তুমি শিক্ষা বিস্তার করে এসো। তিনি এলেন, কাহিনীটা এরকম, এটা একটা ইতিনাট্যের মতো সংলাপের কথা। তিনি আসার পরে তাকে বলা হয়েছে 12 বছর পর একটি জাহাজ তোমাকে নিয়ে আসবে, তুমি জাহাজ ঘাটে আসবে, সেই জাহাজে করে ফিরে আসবে। 12 বছরের প্রতিশ্রুতি নিয়ে প্রফেট চলে আসলেন সেই ভূখণ্ডে, এবং আসার পর তিনি এমন নিমগ্ন হয়ে গেলেন তার দায়িত্বে
যাদেরকে তিনি শেখান লোকালয়ে, তাদের সাথে এমনভাবে মিশে গেলেন যে কখন 12 বছর পার হয়ে গেছে আমি বুঝতে পারিনি। অতঃপর একদিন একটা টিলার উপরে তিনি দাঁড়িয়ে হঠাৎ দেখেন শঙ্খশিল, শাকশিল বলি আমরা না, সমুদ্রে যখন জাহাজ আসে তখন শাকশিল মেঘের মতো তার চারপাশে পড়ে ওই মাছগুলি ধরার জন্যে, এটাতে বোঝা যায় যে জাহাজ আসছে। তো তিনি টিলার উপরে দাঁড়িয়ে দেখলেন যে শাকশিল অন্ধকার করে মেঘের মতো ক্রমশ এদিকে আসছে। তিনি বুঝতে পারলেন একটা জাহাজ আসছে। সেই জাহাজটি আরেকটু একবার পড়ে তিনি চিন্তা করলেন, এই তো সেই জাহাজ, সেই প্রতিশ্রুত জাহাজ, যে জাহাজে উঠে আজকেই আমাকে ফিরতে হবে। এর মধ্যে 12 বছর হয়ে গেছে, আমি খেয়াল করিনি। অতঃপর তিনি সংবাদ পাঠালেন লোকালয়ে যে তোমরা এসো, আজকেই তোমাদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ, আমাকে নেওয়ার জন্য প্রতিশ্রুত জাহাজ বন্দরে ভিড়ে আছে, আমি চলে যাবো কিছু পরে। এরপরে বর্ণনা যাওয়া সেগুলি তো বিস্তার দেওয়া যাবে না, আমি সংক্ষেপ করে বলি। কৃষক মাঠে কর্তৃত ফসল না বেঁধে জমিতে রেখে রাস্তায় সারি দিয়ে আসছে। দোকানিরা তাদের বিপণী কেন্দ্রের দরজা বন্ধ করে সব সারি দিয়ে রাস্তায় আসছে। গৃহীরা তাদের গৃহ বন্ধ করে সবাইকে নিয়ে রাস্তায় আসছে। পুরোহিতরা তাদের যে ভজনালয়ের দরজা বন্ধ করে সব আসতে চলে। এমনিভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ সারি সারি রাস্তা দিয়ে চলে আসছে প্রফেট যেখানে আসেন সেখানে। সবাই জানেন যে আজকে চলে যাব, এই কথাটি তিনি বলেছেন। খুব বেদনা তো হৃদয়ে সবাই এসে গেছেন। আসলে তারপরে তিনি বললেন, আজকেই তোমাদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ, আমাকে নেবে বলে জাহাজ পৌঁছে গেছে, আমি আগে মনে রাখতে পারিনি। তখন একজন পুরোহিত বয়সের দাবিতে বললেন যে আমরা জানি আপনাকে আর রাখতে পারবো, কিন্তু আপনি এমন কিছু দিয়ে যান যা ধারণ করে আমরা থাকতে পারব। তখন জিজ্ঞেস করলেন, তিনি বললেন আপনারা জিজ্ঞেস করেন। তখন একজন ব্যবসায়ী জিজ্ঞেস করছেন ব্যবসা কাকে বলে, কী করা, উত্তর দিলেন। একের পর কৃষক জিজ্ঞেস করলেন, তারপরে গৃহী জিজ্ঞেস করলেন, ইত্যাদি বিভিন্ন পেশার লোক জিজ্ঞেস করছেন, তিনি উত্তর দিচ্ছেন। ওগুলি অনেক বিস্তৃত। সবশেষে একজন সন্তান সম্বন্ধে বলুন, মা জিজ্ঞেস করলেন, তিনি উত্তর দিলেন। সবগুলি উত্তর কিন্তু আপনি যদি শোনেন তো মনে হবে কেমন কথা। যেমন মা যখন বললেন যে বলুন কিছু সন্তান সম্বন্ধে, তখন প্রফেট বললেন, তোমাদের সন্তানরা নয়, তোমাদের সন্তান, তারা সন্তান সময়ে, তোমরা তোমাদের সময়কে তাদের উপরে আরোপ করো না, তাদের মতো করে, তাদের সময়ের মতো করে প্রস্তুত হতে দাও। এই কথাগুলি তো আমরা ভয় ভাবব না, তিনি সব নতুন করে দিলেন। এরই এক পর্যায়ে একজন জিজ্ঞেস করলেন, বলুন কিছু শিক্ষকতার সম্বন্ধে। তখন তিনি যেটা বললেন, আমি ওটা পড়ে আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এটা বলছি এই কারণে যে আমরা সবাই শিক্ষক, আর প্রফেটের এই লাইনটা আমার কাছে অসাধারণ হয়। তিনি বললেন, একজন শিক্ষক বিতরণ করবেন না তার জ্ঞান। কেমন কথা? একজন শিক্ষক বিতরণ করবেন না তার জ্ঞান। আমি পড়ে বলবো যে শিক্ষক জ্ঞান বিতরণ করবেন না, তো কেউ করবেন। পরের লাইন পড়লাম, তিনি বিতরণ করবেন অপার স্নেহ এবং অসীম বিশ্বাস। বুঝতে আমার অনেক সময় লেগে গেল। তিনি কী করবেন? অপার স্নেহ আর অসীম বিশ্বাস। এটাকে একটু ভালো করে ব্যাখ্যায় বোঝা যাবেন। যেমন অকর্ষিত জমিতে বীজ বপন করলে ফসল ফলে না, এমনি স্নেহ দ্বারা হৃদয় বশীভূত না করলে জ্ঞান বা বিদ্যা বীজ সেখানে ফেলে না। তিনি বিতরণ করবেন অপার স্নেহ এবং অসীম বিশ্বাস। আর যে বিষয়টি তিনি বলবেন, সেই বিশ্বাসের উপরে যাতে তার মনে বিশ্বাস যায়, নিজের সেই বিশ্বাসটিকে তার ভিতরে দেবেন। এই লাইনটি অনেকবার পড়ার পরে আমার বুঝতে হয়েছে। তা আমাদের সেই কথাটি, আমরা যারা শিক্ষক, আমরা মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে যেখানেই আছি, আমরা সবাই শিক্ষক। আরেকটি কথা বলতে হবে যে একজন শিক্ষককে খুঁজে পাওয়া যাবে না ভবনে কিংবা শ্মশানে। তাকে খুঁজে পাওয়া যাবে বহু মানুষের মনে
একটি চেহারা, একটি কণ্ঠস্বর ধারণ করে রেখেছে, ধারণ করে থাকবেও ভবিষ্যৎ। আমি এটা আমার একদম মনের কথা বলছি। আমার প্রাথমিক বিদ্যালয়ের যিনি শিক্ষক ছিলেন, আমার প্রাথমিক বিদ্যালয়ে তখন প্রায় 150 বছর পার হয়ে গেছে। যে হাই স্কুলে গেলাম ক্লাস 8-এর সময় 100 বছর পার হলাম, পুরনো শিক্ষকদেরকে পেয়েছি।